আজ আরবাজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরল। রাত তখন ৯টা। মেহের তখন রান্না করতে ব্যস্ত। দরজা খুলে আরবাজকে দেখে তার মা শেহনাজ পারভিন বলতে লাগলেন, আজ তাড়াতাড়ি চলে এলি বাবা? হ্যাঁ মা, চাপ কম ছিল। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, টেবিলে খাবার বাড়ছি। আরবাজ মাথা নাড়িয়ে চলে গেল নিজের ঘরে। কিন্তু ঘরে ঢুকে মেহেরকে দেখল না সে। ড্রয়িং রুমেও নেই। আরবাজের মনে কেন যেন প্রশ্ন জাগলো মেহেরকে নিয়ে। তাহলে কি মেহের মীরার ঘরে? হতেও পারে। সারাদিন তো দুজন চিপকে থাকে। আরবাজ আওড়ালো, বিয়ে আমি করেছি, অথচ সারাদিন থাকে মীরার সাথে। এ কথা বলে আরবাজ নিজে অবাক। থাক না, তাতে আমার কি? কি আশ্চর্য, একে নিয়ে তো ভাববাড়ি বা কি আছে ভেবে আরবাজ ফ্রেশ হতে চলে গেল। খানিকক্ষণ পর বের হয়ে দেখল তার টি শার্ট আর ট্রাউজার বিছানায় রাখা রয়েছে। আরবাজ অবাক হলো, তার মা রেখেছে। কিন্তু মা তো কখনো এমন করে না, আর করলেও তো আমায় এসে ডাক দিবে। চুপচাপ তো চলে যাবে না। তাহলে মেহের? কথাটা ভেবে আরবাজ অবাক হয়ে গেল। পোশাক পরে চুলগুলো মুছে বের হলো ঘর থেকে। সবাই টেবিলে বসে আছে মেহের বাদে। আরবাজও গিয়ে মীরার পাশে বসে গেল। শাহানাজ পারভিন তাড়া দিয়ে বললেন, আমি কি বেড়ে দেব? রান্নাঘর থেকে একটা বাটি হাতে মেহের দ্রুত গতিতে আসতে আসতে বলল, এই তো আমি এসে গেছি। বলতে বলতে মেহের ডালের বাটিটা রাখলো টেবিলে। তারপর বলল, আপনার বসুন, আমি পরিবেশন করছি। মেহের সার্ভ করতে লাগলো। এদিকে মেহেরকে যেন আজ নতুন রূপে দেখছে আরবাজ। পরনের শাড়ির শেষ অংশটুকু কোমরে গোজা, চুলগুলো এলোমেলোভাবে খোপা করায়। সামনে কাটা চুলগুলো গাল বেয়ে থুতনি অবধি চলে এসেছে। কপালে হলুদের দাগ বোঝা যাচ্ছে। সবার থালায় সে খাবার পরিবেশন করছে। আরবাজের সামনে এসে সে খাবার বাড়ল। মেহের তো নিজের মতো ভাত বাড়ছে। এদিকে আরবাজ মেহেরের দিকে এখনও তাকিয়ে। মেহের আরবাজের অনেকটাই কাছে। একপাশে দাঁড়িয়ে সে খাবার বাড়ছে। আরবাজের হার্টবিট বেড়ে যাচ্ছে। মেহের খাবার বেড়ে দিয়ে বলল, নিন খান। বলেই মেহের পাশে দাঁড়িয়ে রইল। আরবাজ তখনও মেহেরকে অপলকভাবে দেখছে। সে কি করছে, কেন করছে সেটা জানে না, শুধু দেখেই চলেছে। এ যেন অন্য এক মেহের। এদিকে খাওয়ার মাঝেই হঠাৎ মীরার চোখ গেল আরবাজের দিকে। মীরা মুসকে মুসকে হাসতে লাগলো। তারপর বলল, ভাইয়া খেয়ে নে আগে, পরে দেখিস। আরবাজের ধ্যান ভাঙল। সবাই তাকালো আরবাজের দিকে। শাহিন খান কাশি দিয়ে বললেন, মেহের মা, তুমি বসে পড়ো। শেহনাজ পারভিন খেতে খেতে বললেন, ডালে লবণ কম হয়েছে, আসলে শেষে করেছি তো তাড়াতাড়ির মধ্যে। বুঝেছি। আরবাজ বাবা, আরও কিছু লাগবে? আরবাজ না বোধক মাথা নাড়ালো। শাহিন খানের জোরাজোরিতে মেহের বসে পড়ল আরবাজের পাশে। মীরা এখনও তাদের দেখছে আর হাসছে। আরবাজ না চাইতেও বারবার মেহেরের দিকে চোখ চলে যাচ্ছে। কেন হচ্ছে এমন আরবাজ বুঝতে পারছে না, শুধু ভাবছে যা হচ্ছে হোক। মুগ্ধ হয়ে দেখছে সে। মেহেরের উদ্দেশ্যে শেষমেশ মীরা বলেই ফেলল, তোমাকে তো পাক্কা রাঁধুনি লাগছে ভাবি। মীরার কথায় মেহের হেসে ফেলল। শাহিন খানও তাল মিলিয়ে বললেন, একদম ঠিক বলেছিস মীরা। শেহনাজ, এবার বলো কেমন লাগছে বৌমার হাতের রান্না? শেহনাজ পারভিনের মুখ বেশ গম্ভীর। উনি খেতে খেতে বললেন, খাওয়ার সময় কথা বলা আমার একদমই পছন্দ না, বাজে অভ্যাস। মেহের এটা শুনে মনে মনে ভাবল, এটা আমারও পছন্দ না। মীরা তার মায়ের কথাটা এত পাত্তা দিল না। আরবাজকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কেমন লাগলো ভাবির হাতের রান্না? আরবাজ খাবার থেকে চোখ সরালো। মীরার দিকে একবার তাকিয়ে পাশে থাকা মেহেরের দিকে তাকালো। মেহেরও আরবাজের উত্তরের অপেক্ষায় তার মুখপানে চেয়ে আছে। আরবাজ ধীর গলায় বলল, খুব সুন্দর। মেহের কথাটা শুনে অবাক হয়ে তাকালো আরবাজের দিকে। মীরা তাড়া দিল, কিরে ভাইয়া বল। আরবাজ চোখ সরিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভালো, বলে খাওয়ায় মনোযোগ দিল। শাহিন খান খেয়ে উঠে চলে গেলেন। মীরা ফোন দেখতে দেখতে খাচ্ছিল, তা দেখে শেহনাজ পারভিন বললেন, খাওয়ার সময় ফোনটাই খানা রে মা। বলছো মা, খেয়ে দেখবো, বলে ফিক করে হেসে দিল। শাহনাজ পারভিন চোখ গরম করে তাকালেন মেয়ের দিকে। তারপর হাত ধুয়ে প্লেটটা তুলতে নিলে মেহের বলে উঠল, আপনি রেখে দিন আন্টি, আমি সব গুছিয়ে তারপর ঘুমাবো। শেহনাজ পারভিন ভুরু কুঁচকে তাকে বলল, আমি করে নিতে পারবো, আপনি রাখুন আন্টি, এই শীতের সময় আপনাকে আর অত রাতে পানি ধরতে হবে না, আপনি রাখুন, আমি করে দেব। শেহনাজ পারভিন তবু প্লেটটা তুললে
মীরা বলতে লাগলো, রেখে দাও মা, ভাবি যেহেতু বলছে। শেহনাজ পারভিন রেখে দিলেন। মীরার দিকে তাকিয়ে বললেন, প্রথম প্রথম এসব সবাই করে, দেখব নে এসব কতদিন থাকে, বলেই চলে গেলেন ঘরের দিকে। মীরা সেটা শুনে মেহেরের দিকে তাকিয়ে ভুরু নাচালো। মেহের হালকা হাসলো। এখন আর তার শাশুড়ির কথাগুলো গায়ে লাগে না। একে একে সবাই খেয়ে উঠে গেল। আরবাজ নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। 1 ঘন্টা কেটে যাওয়ার পরও মেহের আসছে না দেখে আরবাজের খুব রাগ হলো। এই মোর জন্য কি সে রাত জেগে অপেক্ষা করবে নাকি? তার সকালে অফিস রয়েছে। মেহের আসতে লেট করলে লাইট নিভে ঘুমাবে কখন? ভাবতে ভাবতে আরবাজ ঘর থেকে বের হয়ে গেল। রান্নাঘরে গিয়ে মেহেরকে পেল না। আরবাজ বেশ অবাক হলো, কিন্তু ধরে নিল মেহের মীরার ঘরে। মীরার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো আরবাজ। যা ভেবেছিল তাই ঠিক। মেহের মীরার ঘরে বসে বসে কি যেন কথা বলছে। আরবাজ গিয়ে দরজায় নক করলো। মেহের ঘাড় ঘুরিয়ে আরবাজকে দেখে অবাক হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। মীরাও বেশ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া তুই এখানে? আরবাজ মেহেরের দিকে একবার তাকালো। মেয়েটা এখনও তার দিকে তাকিয়ে। আরবাজ গলা খাকারি দিয়ে বলল, এখনো ঘুমাসনি? এই তো ঘুমাবো ভাইয়া। তোর কিছু দরকার? কফি খাবি নাকি? আরবাজ আমতা আমতা করে বলছে, না আসলে আর কি বল। মীরা এবার পুরোটা বুঝতে পারলো। মেহেরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল। আরবাজ বুঝতে পারছে না সে কি বলবে। এখন যদি মেহেরকে ডাকে তাহলে মীরা সেটা কিভাবে নেবে। মীরা আবার বলল, ভাইয়া ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছি। তাহলে ঘুমাতে যাচ্ছিস না কেন? হ্যাঁ যাচ্ছি, বলে মেহেরের দিকে এক নজর তাকিয়ে আরবাজ চলে গেল। আরবাজ যেতে মীরা দরজাটা বন্ধ করে দিল। তারপর দরজার সামনে থেকে নাচতে লাগলো। মেহের অবাক হয়ে বলল, এই মীরা, তোমাকে কি ভূতে ধরেছে নাকি? নাচছো কেন রাত বিরাতে? মীরা তবুও নাচানাচি করেই চলেছে। মেহের এগিয়ে গিয়ে মীরার মাথায় গাঁটটা মারতেই মীরা মেহেরের হাত টেনে ঘোরাতে ঘোরাতে বলল, ভাইয়া, ভাবি ভাইয়া প্রেমে পড়েছে। কিসব বলছে মীরা? আর যা সত্যি তাই তো বলেছি। তুমি থামো তো আগে, বলে মীরাকে থামিয়ে দিল মেহের। জোরে শ্বাস ছেড়ে বলল, বাপরে, মেয়ে নাকি অন্য কিছু। মীরা মেহেরের হাত টেনে বিছানে বসে বলল, আজ তো তোমারই দিন ভাবি, ভাইয়া প্রেমে পড়েছে। কিসের প্রেমে? কার প্রেমে? কার আবার? তোমার প্রেমে? দূর, কিসব বলো। বলেই মেহের অন্যদিকে তাকালো। মীরা মেহেরের গাল টেনে বলল, আরে ভাবি, তুমি কি বুঝতে পারছো না? না তো কি বুঝবো? দেখো, ভাইয়া আজকে তোমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। কোথায়? না তো। আরে হ্যাঁ তাকিয়েছিল। কেন তুমি দেখোনি? না তো, উনি আমার দিকে কেন তাকিয়ে থাকবেন? তোমার ভুল হচ্ছে। কেন তাকাবেন মানে? তোমার দিকেই তো তাকাবে, তুমি তো তার বউ। আর তাছাড়া আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আজ এইরা কথা। আরে সত্যি। তারপর দেখো, তুমি এ ঘরে ঘুমাতে এলে বলে তোমায় নিতে এলো। কথাটা শুনে মেহের থেমে গেল। এতক্ষণ নানা করলো। মীরার একটা কথা কেমন একটা লাগলো। বুকের ভিতরটা কেমন করে উঠলো। যা, আমাকে কেন নিতে আসবে? আরে হ্যাঁ, তোমাকে ছাড়া ভাইয়া হয়তো ঘুমাতে পারে না। আহারে বেচারা আমার ভাইটা। মোটেও না। তুমি সামান্য সত্যি কথাটা মেনে নিতে চাইছো না কেন বলো তো? ভাইয়া কখনোই রাতে আমার ঘরে আসে না, ঘুমিয়ে যায়। সকালে অফিস, তাই। তোর চুপচাপ ঘুমাতো, বলে মেহে শুয়ে পড়ল। মীরা নিজে নিজে বলতে লাগলো, আহা কি ভালোবাসা। হয় হয়, প্রথম প্রেমে পড়লে এমনই হয়। আমার ভাইয়েরও হয়েছে। তুমি ঘুমাবে? মেহেরের কথা শুনে মীরা শুয়ে পড়ল। মেহেরের বুকটা কেমন ধক ধক করছে। চুপচাপ চোখ বন্ধ করতে আরবাজের মুখটা ভেসে উঠল। আজ তার দিকে তাকিয়েছিল। মেহের আবারও চোখ খুলল। জোরে একটা শ্বাস নিয়ে আবার চেষ্টা করতে লাগলো ঘুমানোর। এদিকে ঘরে এসে আরবাজ ধূপধাপ আওয়াজে বিছানায় শুয়ে পড়ল লাইট নিভিয়ে। কম্বল গায়ে দিতে দিতে নিজে নিজে বলল, আমার ঘরে রাত বিরাতে আসা চলবে না। আমারও সকালে কাজ রয়েছে। এতই গল্প করার ইচ্ছে থাকলে সারাদিন করতে পারে না, রাত বিরাতে করতে হয়? অসহ্যকর। আরবাজ কম্বল নিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। চোখ বন্ধ করলে মেহেরের মুখটা ভেসে উঠছে। মেহেরকে আজ বেশ আলাদা লাগছিল। কোমরে আঁচল গুজে চুলগুলো এলোমেলো। আরবাজের বারবার মেহেরের সেই রূপটা চোখের সামনে ভেসে উঠছে। আরবাজ বিড়বিড় করল, কি হচ্ছেটা কি আমার সাথে? এই মেয়েটাকে নিয়ে ভাবা বন্ধ করতে হবে। পরক্ষণে আবার বলতে লাগলো, মেহের এখনও কেন এলো না? আচ্ছা, ও কি এখানে ঘুমাবে না? তার মানে? আরবাজের হঠাৎ গতকালের কথা মনে হলো। মেহের তাকে শুয়ে দিচ্ছিল।
আরবাজের হাত চলে গেল তার ঘাড়ে। ঘাড়ের ব্যথাটা এখন আর নেই। আরবাজ সোফার দিকে তাকিয়ে রইল। মেহের আজ এখানে নেই। তার মানে কি মেহের এখানে আর আসবে না? আরবাজ উঠে বসলো, নিজে নিজে বলতে লাগলো, মেহের কি এখন থেকে মীরার ঘরে থাকবে? কেন? আমি সোফায় ঘুমাতে বলি তাই? কিন্তু ওর সাহস কি করে হলো এটা করার? আমাকে বলেছিল একবার। যাই করুক, একবার তো বলে যাবে যে আজ থেকে আর এখানে ঘুমাবে না, মীরার সাথে থাকবে। ও যা ইচ্ছে করুক আর যার সাথেই থাকুক, আই ডোন্ট কেয়ার। কিন্তু আমাকে বলার প্রয়োজন বোধ করলো না। আমার ঘরে থাকে অথচ আমাকে কি ইগনোর করলো? ওর এত বড় সাহস! ভাবতে আরবাজের সোয়াল শক্ত হয়ে গেল। বিছানার উপর হাত দিয়ে জোরে আঘাত করে বলল, ফালতুমে একটা। আর আমিই বা কেন ভাবছি ওকে নিয়ে এত? ভেবে আরবাজ শুয়ে পড়ল। ফোন বের করে দেখলো অলমোস্ট 12:30 বেজে গেছে। তার সকাল 7টায় উঠতে হবে। আরবাজ বিরক্ত হয়ে বলল, এত বেজে গেছে আর আমার ঘুমিয়ে আসছে না। আরবাজ নেট অন করলো, ভাবলো কিছু সময় ফেসবুকিং করবে। হঠাৎ আরবাজের সামনে একটা হাসি মাখা প্রোফাইলের পিকচার চলে এলো। মেহেরেরই পিক, কিন্তু তাকে চেনে যাচ্ছে না। আরবাজ অবাক হয়ে দেখছে নিচের নাম লেখা মেহের আফরিন আলিশা। আরবাজ বিড়বিড় করলো, মেহের আফরিন আলিশা, বাহ। মেহের আইডিতে ক্লিক করলো আরবাজ। আইডি লক করা না, তাই অনেকগুলো ছবি দেখতে পেল আরবাজ। মেহেরের কলেজের নবীনবরণ থেকে শুরু করে অনেক অনেক ছবি। এতে আবার অনেকের কমেন্ট আর মেহেরের দুষ্টুমি। আরবাজের বেশ রাগ হলো। সারাদিন কি এসব করা নিয়ে ব্যস্ত থাকে নাকি এই মেয়ে? আর এত এত ছেলে বন্ধু, একটা গ্রুপ পিকচারও পেল আরবাজ। সেখানে মেহেরের পাশে দুইটা ছেলে। আরবাজের ভুরু কুঁচকে গেল। বিড়বিড় করে বলল, দেখতে তো লাগে সতী সাবিত্রী। মেহেরের কিছু ছবিতে আরবাজের চোখ আটকে গেল। না চাইতো আরবাজ কিছু ছবি সেভ করে ফেলল। আর কি যেন ভেবে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1:45 বাজে। আরবাজ তাড়াতাড়ি করে ফোন রেখে ঘুমিয়ে গেল। সকালবেলা মেহেরের ঘুম ভাঙতেই সে প্রথমে নামাজের জন্য ডাকল মীরাকে। দুজনে নামাজ পড়ে নিল। মীরা আবারও ঘুমাতে চলে গেল আর মেহের কোরআন শরীফ পড়ল অনেক সময়। তারপর চলে গেল রান্নাঘরে। নাস্তার জন্য গরম পানি বসিয়ে মীরা ভাবল আরবাজ কি উঠেছে। এসব ভেবে মীরা আরবাজের ঘরের সামনে গিয়ে দেখলো আরবাজের ঘরের দরজা খোলা। তবে কি গতকাল দরজা খোলা ছেড়ে ঘুমিয়ে গেছিল? এত ঠান্ডায় আরবাজ এসি ছেড়ে রেখেছে। এগিয়ে গিয়ে দেখলো বিছানা খালি আর ওয়াশরুম থেকে শব্দ আসছে। তার মানে আরবাজ ওয়াশরুমে গিয়েছে। মেহের সুন্দর করে আরবাজের বিছানাটা গুছিয়ে দিল। তারপর আরবাজের জামা কাপড় বের করে সে চলে গেল রান্নাঘরে। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে আরবাজ দেখতে পেল তার পুরো ঘর গোছানো আর বিছানায় তার প্রয়োজনীয় সব কিছু রাখা। আরবাজ অবাক হয়ে গেল আর বিড়বিড় করে বলল, বাহ, বউটা আসার তো একটা ভালো দিকও আছে। এত সেবা যত্ন পাইনি তো কখনো। আমার তো ইচ্ছে ছিল আমাদের আনিয়াকে ছেলের বউ করে আনবো, কিন্তু তার হলো কই। ছেলের বাবা না জেনে ছেলেকে বিয়ে করিয়ে নিয়ে চলে এসেছে। আমার কি কোনো দাম আছে সংসারে? শাশুড়ির কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মেহের। কিছু বলার ভাষা পাচ্ছে না সে। কী বা বলবে সে? প্রতিদিন এসব শুনতে শুনতে তো আর সে অভ্যস্ত হয়ে গেছে। তবে আনিয়া নামটা সে প্রথম শুনল। কিছু বলতে গেলে ছেলের বাবা খেপে যায়। বলি, তোমার বাবা মাও তো কোনো ঠেকা নেই গো তোমার প্রতি। একবার কল করেছিল। মেহেরের ইচ্ছে হলো বলতে যে তার ফোনটা ফেলে এসেছে, কিন্তু সাহস হলো না। করেনি, করবেই বা কিভাবে? জঞ্জাল দূর করে এখন চাপ মুক্ত দিয়েছে আমার কাঁধে ঝুলিয়ে। মীরা কলেজ থেকে ফিরে দেখলো তার মা টেবিলে বসে ফল কাটছেন আর মেহেরকে এটা ওটা শোনাচ্ছেন। আর মেহের চুপচাপ শুনছে। মীরা এসেই বলতে লাগলো, কি হয়েছে মা? শেহনাজ পারভিন মীরার দিকে একবার তাকে বলল, কি আর হবে, কপাল তো পুড়লই। মীরা এসে মেহের দিকে তাকে ইশারে জিজ্ঞেস করলো। মেহের মীরার দিকে অসহায়ভাবে তাকে মাথা নিচু করে ফেলল। মীরার বেশ মায়া হলো। শেহনাজ পারভিন আবার বলতে লাগলেন, কি আর হবে, পাড়া মহল্লায় খবর উঠেছে শাহিন খানের ছেলে আরবাজ খানের বিয়ে হয়েছে, তাও নাকি লুকিয়ে। এখন সবাই আজ বউ দেখতে চলে এসেছে। হ্যাঁ তো মানে তোর কাছে সামান্য হতে পারে, আমার কাছে না। আমার মাশাল্লাহ এত সুন্দর ছেলে, বউ হবে শিক্ষিত, মার্জিত আর গুণের জুড়ি থাকবে না। এসব বুঝে না আনিয়াকে বউ বানাবো ভেবেছিলাম, কিন্তু হলোটা কি? এবার মেহের মুখ খুলল। বেশ ধীর গলাতে বলল, মাফ করবেন আন্টি, এই কথাটা আমি মানতে পারলাম না।
আমি কখন আপনার সাথে খারাপ ব্যবহার করিনি যে আপনি আমাকে বলবেন আমি মার্জিত নই। আর একটা কথা হলো, আমি যথেষ্ট শিক্ষিত, মাস্টার্স কমপ্লিট করা একটা মেয়ে। আর যেই করুন, আমার শিক্ষা দীক্ষা নিয়ে কিছু বলবেন না দয়া করে। বলেই মেহের চলে গেল নিজের ঘরের দিকে। শেহনাজ পারভিন মেহেরের কথা শুনে চুপ করে গেলেন, ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন মেহেরের যাওয়ার দিকে। মীরা তা দেখে শেহনাজ পারভিনকে উদ্দেশ্য করে বলল, এবার একটু চুপ করো মা, আর কত কি বলবে তুমি। বলে সেও মেহেরের পিছনে চলে গেল। গিয়ে দেখতে পেল মেহের বিছানায় বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মীরা জানতো মেহের এটাই করবে, যে নরম মনের মেয়ে। মীরা গিয়ে মেহেরের পাশে বসতে মেহের বলতে লাগলো, আমি এসব বলতে চাইনি, কিন্তু বেরিয়ে গেল না চাইতেই। তুমি তো ভুল কিছু বলনি, কিন্তু এভাবে বলা উচিত হয়নি। হয়েছে, কান্না বন্ধ করো। এখন নিজেকে শক্ত করো ভাবি, কথায় কথায় কাঁদলে হয়। আমি পারি না নিজেকে সামলাতে, চেষ্টা করলে সবই সম্ভব। চোখ মুছো। মেহের চোখ মুছে ফেলল, তারপর বলল, আন্টি কি কিছু মনে করলেন? না, আর করলেও বা কি, তোমায় তো কম শোনাচ্ছে না। আমার মা হয়েছে তো কি হয়েছে, ইদানিং নিজের মাকেই চিনতে পারছি না। মন খারাপ করো না। আচ্ছা মীরা, আনিয়াকে? নাজমা খালার মেয়ে, পেশায় তো একজন ডাক্তার। মার নাজমা খালা বিয়ের কথা বলছিল দুজনের। মেহেরের মুখটা কালো হয়ে গেল। শত হোক, নিজের স্বামীর এমন একটা বিয়ের কথা চলছিল শুনে মেহেরের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। মীরা সেটা বুঝেও না বোঝার ভান করে বলল, মেয়েটা বেশ ভালোই, মিশুকও। আর ভাইয়াকে তো ভীষণ পছন্দ তার। তাছাড়া ভাইয়ারও চোখ বড়বড় করে। একই ভাবি, ভয় পেলে নাকি? বলেই ফিক করে হেসে দিল মীরা। মেহের চোখ নামিয়ে বলল, না না, কি নিয়ে ভয় পাবো? হাজার হোক তোমার স্বামীর বলে কথা, ভয় পাচ্ছি না। আসলে অবাক হচ্ছি, উনি নাকি মেয়েদের পিছনে যান না। তো আমি কখন বললাম ভাই ওর পিছনে গিয়েছে? তাহলে ওরা ভালো বন্ধু, দুজনের বেশ জমে আর কি। ও, মেহের নিচের দিকে তাকে ভুরু কুঁচকে কি যেন ভাবতে লাগলো। মীরা বুঝলো, তবুও চুপ করে রইল। কিছু কিছু সময় কথা না বলে চুপ করে থাকাই উত্তম। তাই তো ধীর পায়ে উঠে নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। সে কখন বাসায় এসেছে, কিন্তু এখনও গোসল করতে পারল না। মেহের মনে মনে বলছে, এখন বুঝতে পারছি আমাকে কেন পছন্দ না। আগের থেকে একজনকে পছন্দ করে রেখে দিয়েছেন। ডাক্তার বলে কথা, আবার নাকি সুন্দরীও। বাহ, ভালোই তো। সেদিন আবার বলে কিনা মেয়েদের পিছনে ঘুরে না। এত মিথ্যুক কেন রে, বাজে লোক। সব ছেলেরা একই রকম। কত বড় খাটাস। আমাকে বলে মেয়েদের পিছনে নাকি ঘোরে না। তাহলে এসব কি চক্কর চলছিল? আর আমারই বা কি? আমারও তো এত শখ নাই বউয়ের মতো আচরণ করার, বা লোকটার বউ হওয়ার। ভুলে গেছি মনে হয়। বই গেল আমার। ভেবেই মেহের মুখ ভেংসি কাটল, কেননা তার ভীষণ রাগ হচ্ছে। কেন হচ্ছে সেটা সে জানে না, তবে আনিয়া চরিত্রটা তার মনে ধরেনি। তাই এখন বারান্দায় বসে বসে নিজের রাগ কমাবে। এদিকে সারাদিন কাজ করে লাঞ্চ টাইমে ফ্রি হলো আরবাজ। নেট অন করে ফেসবুকে ঢুকলো। অ্যাড ফ্রেন্ড করায় মেহেরের ছবিগুলো বারবার সামনে আসছে। আরবাজের ভুরু কুঁচকে গেল, এখনও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়নি। মেয়েটার এত বড় সাহস, আরবাজের রিকোয়েস্ট ঝুলিয়ে রাখে। আরবাজ নিজে নিজে বিড়বিড় করলো, আমারই বা কী হলো যে আমি ওকে অ্যাড দিলাম? ঠেকা পড়ছে আমার, ঘুমের ঘরে হয়তো চাপ লেগে গেছে। আরবাজ জানে যে সে ইচ্ছে করে অ্যাড দিয়েছিল, কিন্তু তবুও সে নিজের কাছে নিজে চোরের মতো বলল যে সে ভুলে দিয়েছে। অবশেষে আরবাজ রিকোয়েস্ট ক্যান্সেল করবে ভাবল। ক্যান্সেলের চাপ দিবে এমন সময় আরবাজের ফোনটা ভাইব্রেট করতে লাগলো। উপরে নাম ভেসে উঠেছে আনিয়া। আরবাজের ভুরু কুঁচকে গেল। আনিয়া কল করেছে। ফোনটা পিক করে কানে দিতেই অপর পাশ থেকে আনিয়ার হাসি মাখা গলা ভেসে এলো, আই অ্যাম কামিং টু বাংলাদেশ। ওয়াও, দ্যাটস গ্রেট। ইয়া, আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসছি। খালামণি নিশ্চয় জানে। নো ইয়ার, মাকে সারপ্রাইজ দিব। খালামণি তো তাহলে ভীষণ খুশি হবে। তা তো হবে। আর তুমি? আমি? হ্যাঁ তুমি খুশি হওনি শুনে? হ্যাঁ অবশ্যই খুশি হব না কেন? অপর পাশে কিছু সময় নীরব রইল, তারপর বলে উঠল, আমার একটা আর্জি আছে। কি বল? আমাকে নিতে আসবে তুমি? হ্যাঁ তুমি। কোনো না শুনবো না, এতদিন পর আসছি, আর আমার এই আবদারটা রাখতে পারবে না তুমি? আচ্ছা রাখবো। কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বাজলো আরবাজের। এসে দেখলো সবাই খেতে বসে পড়েছে। সবাইকে টেবিলে পেলেও আরবাজ আশেপাশে তাকে মেহেরকে পেল না। বুঝলো মেহের হয়তো রান্নাঘরে।
শেহনাজ পারভিন আরবাজকে বললেন ফ্রেশ হয়ে খেতে আসতে। আরবাজ বলতে লাগলো, কাল শুক্রবার, আজ এত তাড়া নেই মা, পেট ভরা আছে, আমি ফ্রেশ হয়ে এসে ধীরে সুস্থে খাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাইলে তুই যা, আমার খাবারটা কাউকে দিয়ে ঘরে পাঠিয়ে দিও। আরবাজ ওয়াশরুমে চলে গেল। বের হয়ে দেখতে পেল মেহের আজও জামা কাপড় সেভাবেই রেখে দিয়েছে। আজ আরবাজের বেশ রাগ হলো। এমন করার মানে কি? তাকে কি আরবাজ বলেছে এত ফর্মালিটি পালন করতে, আরবাজের এত সেবা শুশ্রূষা করতে? যেহেতু মেহের এ ঘরে থাকে না, সেহেতু আরবাজের জন্য এসব করলেও হবে না। এসব ভাবতে ভাবতে আরবাজ গেঞ্জি আর ট্রাউজার পরে নিল। হঠাৎ তার দরজায় নক করল কেউ। আরবাজ পিছনে ঘুরে দেখল মেহের দাঁড়িয়ে আছে। আরবাজ ভুরু কুঁচকে বলল, কি চাই? আসবো? কেন? আরবাজ ভাবল মেহের হয়তো এখানে শুতে এসেছে, কিন্তু সেই ভাবনায় পানি ঢেলে মেহের বলে উঠল, আপনার খাবার। আরবাজ এবার খেয়াল করলো যে মেহেরের হাতে খাবার। আরবাজের রাগ হলো, এগিয়ে গিয়ে হাত থেকে প্লেট নিয়ে বলল, আসতে হবে না তোমার, প্লিজ বাইরে থাকো, বলে মুখের ওপর দরজা লাগিয়ে দিল। আচমকা আরবাজের এহেন কাণ্ডে মেহের রীতিমতো নির্বাক। তার হতে না চাওয়া থেকে সরে যাওয়া জামাইয়ের হলোটা কি? পাগল টাগল হয়ে গেল নাকি? এবার মেহেরের এটা ভেবে রাগ হলো যে তার মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে আরবাজ। মেহের রাগে বিড়বিড় করলো, আমাকে অপমান করলো, দেখে নেব আপনাকে। মেহেরও খায়নি, তাই শর্ট জলদি খেয়ে নিল। তারপর মীরার ঘরে গিয়ে দেখলো মীরা বসে বসে ফোনে কথা বলছে। কথার গতি দেখে বুঝলো যে সে তার বান্ধবীর সাথে কথা বলতে ব্যস্ত। মেহের এগিয়ে যেতে মীরা কল কেটে দিল। তারপর বলতে লাগলো, ভাইয়ের সাথে খেলে? কচু? কচু খেয়েছো? আজ তো কচু রান্না হয়নি। মজা করো না তো মীরা, তোমার ভাইয়া আমার মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে, আমাকে অপমান করলো। মীরা হাসতে হাসতে বলল, আহারে, আসলে বড্ড বেশি খারাপ হয়ে গেল বিষয়টা। আমারও সেটা ভেবেই রাগ হচ্ছে। বাদ দাও, আনিয়ে আসছে মানে? হ্যাঁ, দেশে ফিরছে, এই তো মাত্র কথা বলছিলাম, ভাইয়ার সাথেও তো কথা হয়েছে। মেহের চুপ হয়ে গেল, মনে মনে আওড়ালো, ও, এজন্যই মনে হয় মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে। একা একা প্রেমিকার সাথে কথা বলবে? তো বল না, আমার কি? আমাকে কেন এভাবে বললো? মনে হয় আমি ঘরে যাওয়ার জন্য বসে আছি। মীরা মেহেরকে ভাবতে দেখে মেহেরের সামনে তুড়ি বাজিয়ে বলল, কই থেকে কই চলে যাও? না, আসি, বলো, এত ভেবো না, ঘুমাও। শো তুমি, আমি আসছি, বলে মেহের মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে চলে গেল। মীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এরা যে কবে প্রেমে পড়বে আর কবে সংসার করবে, আমার কি ফুপি ডাক শোনা হবে না? মনে হয় না। মেহের আস্তে আস্তে গিয়ে আরবাজের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় কান দিল। ভিতর থেকে আওয়াজ আসছে। মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। মেয়ের গলা। আরবাজ কি ভিডিও কলে কথা বলছে? মেহের বিড়বিড় করে বলল, সি, রাত বিরাতে ভিডিও কলে, ইস সি। মেহের চুপচাপ শোনার চেষ্টা করছে। এত ভালো করে শোনা না গেলেও অস্পষ্ট শব্দ আসছে। হঠাৎ মেহেরের মনে হলো দরজায় কেউ হাত রাখলো ভিতর থেকে। কিছু বুঝবার আগে দরজা খুলে গেল আর মেহের গিয়ে পড়ল ঠিক আরবাজের ওপর। আরবাজের সাথে ধাক্কা খাওয়াতে মেহের পড়ে যেতে নিলে আরবাজ মেহেরের কোমর শক্ত করে আঁকড়ে ধরল আর মেহের ভয়ে চোখ বড় বড় করে ঢোক গিলল। আরবাজ মেহেরের গায়ের গন্ধটা স্পষ্ট অনুভব করতে পারছে। মেহেরের গায়ের গন্ধটা অন্যরকম, ভীষণ মিষ্টি। হার্টবিট বেড়ে যাচ্ছে আরবাজের। আবারও সেই অনুভূতি। মেহেরির মিনমিন গলায় বলল, সারুন। আরবাজের হুঁশ হলো। সে মেহেরকে ঠিক করে দাঁড় করিয়ে দিল। তারপর বলল, তুমি এখানে কি করছো? মেহের কি বলবে বুঝতে পারছে না, জোরপূর্বক হেসে বলল, কই, কিছু না তো। তাহলে লুকিয়ে লুকিয়ে কি শুনছিলে? আরে না, কিছু না, আচ্ছা আমি যাই। হ্যাঁ, বলে মেহের যেতে নিলে আরবাজ মেহেরের হাত ধরে মেহেরকে নিজের দিকে ঘুরিয়ে বলল, চালাকি কম। কি শুনছিলে লুকিয়ে লুকিয়ে? সত্যি কিছু না, আমি তো জাস্ট এদিক দিয়ে যাচ্ছিলাম। আরবাজ মেহেরের দিকে এমনভাবে তাকালো, তা দেখে মেহের ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন। যাও, আমি কি তোমায় আটকে রেখেছি? আমার হাত। আরবাজের খেয়াল হলো যে সে মেহেরের হাত ধরে রেখেছে। আরবাজ মেহেরের হাত ছেড়ে দিয়ে বলল, সরি, ইটস ওকে, নাও গেট আউট। পর মুহূর্তে আরবাজের এমন ব্যবহার দেখে মেহের আবারও চটে গেল। রাগী গলায় বলল, আমারও শখ নাই আপনার ঘরে বসে বসে আপনার প্রেম নিবেদন দেখার। কি বললে? কিছু না,
বলেই মেহের ছুট লাগালো। আর কিছু সময় থাকলেই তো আরবাজ তার 12টা বাজাতো। এদিকে মেহেরের এমন অদ্ভুত আচরণ ভালো ঠেকছে না আরবাজের কাছে। মেয়েটা এমন করলো কেন? আর প্রেম নিবেদন বলতে কি বোঝালো ভেবে পায় না আরবাজ। আবারও চলে গেল মুভি দেখতে। এতদিন পর ছুটি পেয়েছে সে। আজ রাত জেগে মুভি তো দেখতেই হবে। আর সেটাই সে করছিল এতক্ষণ। কিন্তু হঠাৎ মনে হলো কফি খাবে, তাই দরজা খুলেছিল। কিন্তু খোলার পরই তো এইসব কাণ্ড হলো। আরবাজের কফি খাওয়ার মোট চলে গেল। বিছানায় শুয়ে এবার কানে ব্লুটুথ দিয়ে মুভি দেখা মনোযোগ দিল। আজ যে সকাল থেকে শেহনাজ পারভীন বেশ চুপচাপ। আগে তো মেহেরের সাথে কথা বলতেন না, কিন্তু আজ কারোর সাথেই বলছেন না। মেহেরও চুপচাপ নাস্তা বানালো, সবাইকে সার্ভ করলো, কিন্তু আজ আরবাজকে খাবার টেবিলে পেল না সে। মনে মনে ভাবল, নিশ্চয়ই সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলে মহাশয় টায়ার্ড। কথাটা বলেও বেশ বিরক্ত হলো মেহের। এই লোকটা এত অসভ্য কেন? আর থাকতে না পেরে বলেই বসল, আরবাজ আসেননি, মনে হয় উনি ঘুমাচ্ছে, আমি কি ডেকে আনবো? শেহনাজ পারভীনের দিকে তাকিয়ে কথাটা বললে উনি মেহেরের দিকে তাকালেন না পর্যন্ত। নিজের মতো খেয়ে যাচ্ছেন। মীরা তো তা দেখে মেহেরের প্রশ্নের উত্তর দিয়ে বলল, ভাইয়া ছুটি পেয়েছে না, আজ তো ঘুমাবেই। ও আচ্ছা। শাহিন খান পেপার পড়ছিলেন, সেখান থেকে চোখ সরিয়ে বললেন, এখন তো বেলা হচ্ছে, তুমি বরং ডেকে আনো। জি। বলেই মেহের সেখান থেকে চলে গেল আরবাজের ঘরের উদ্দেশ্যে। আরবাজের ঘরে গিয়ে মেহের নক করলো, কিন্তু দরজা খুলল না কেউ। খুলবে কিভাবে? আরবাজ তো ঘুমে। মেহের এতবার নক করার পরেও কেউ দরজা খুলল না। মেহের কয়েকবার দরজায় লাথি উষ্টা দিয়েও লাভ হলো না। শুধু একবার ঘুম ঘুম গলায় আওয়াজ এলো, হুইজ দেয়ার। মেহের জবাব দিল না। এবার ভাবলো জোরে ঘুষি দিবে, যেইভাবে সেই কাজ। হাতে হাত ঘষে ঘুষি দিতে দরজা খুলে গেল। আর ঘুষি লাগলো ঠিক আরবাজের বুকে। রোজ যথাযথ শারীরিক পরিশ্রম আর ব্যায়াম করা আরবাজের গায়ে ঘুষিটা অত জোরে না লাগলেও সকাল সকাল মেহেরের এহেন কাণ্ডে বেশ রেগে গেল সে। মেহেরের হাতের কবজি ধরে টেনে বলতে লাগলো, হোয়াট আর ডুইং, আর ইউ ক্রেজি? মেহের আবারও একটা ব্লান্ডার করে জিপ কেটে বলল। তারপর ভয়ে ভয়ে বলল, সরি, আসলে ভুলে। চুপ, একটা বাড়তি কথা বলবে না। কথা বলবো না? যা জিজ্ঞেস করবো তাই বলবে। মেয়ের হাত মুচড়িয়ে ছাড়াতে চাইছে, কিন্তু আরবাজ এমনভাবে চেপে ধরেছে যে সেটা ছাড়ানো দায়। আরবাজ হাতটা শক্ত করে ধরে বলল, এখন বলো, সকাল সকাল আমার ঘরে কি? আঙ্কেল ডাকতে পাঠিয়েছেন। বাবা? জি। কিন্তু বাবা তো জানে যে আজ আমি একটু লেট করে উঠব। আমি কি করে বলবো বলুন তো? প্লিজ আমার হাত ছাড়ুন। আরবাজ হাতটা ছুঁড়ে ফেলে দিল। মেহের হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এমন করলেন কেন? লাগে না বুঝি আমার? সকাল সকাল আমার ঘুমের 13টা না বাজালে কি হচ্ছিল না তোমার? মেহের নিজের হাতের কবজিতে মেসেজ করতে করতে বলল, ওহ মিস্টার, এখন সকাল না, 10টা পার হয়ে 11টা বাজতে চলল, বেলা হয়ে গেছে। তুমি জিজ্ঞেস করেছি? কইলেও উত্তর দিতাম না। আপনি যেহেতু উঠেই গেছেন, গিয়ে ফ্রেশ হন, আমি বরং আপনার জামা কাপড়গুলো বের করে দিচ্ছি। বলে মেহের আলমারি খুলতেই আরবাজ এগিয়ে গিয়ে মেহেরের হাত ধরে ওকে আটকে দিল। মেহের অবাক হয়ে তাকালো আরবাজের দিকে। ইশারায় জিজ্ঞেস করলো, কি? আমার জন্য তোমার না ভাবলেও চলবে, আমি জানি, কিন্তু এটা আমার দায়িত্ব। আমি বলিনি তোমাকে পালন করতে। বলে মেহেরের হাতটা সরিয়ে দিল। মেহের আরবাজের চোখে চোখ রেখে বলতে লাগলো, সেদিন না বললাম আপনি দায়িত্বকে অবহেলা করতে পারেন, কিন্তু আমি না। আমি অবহেলা করছি হয়তো। বলে মেহের আবারও আলমারির দরজায় হাত দিতে আরবাজ মেহের হাত আবারও সরিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে বললাম না আমার জন্য কিছু করতে হবে না? কেন? এই ঘরে থাকো না, তাহলে করবে কেন? কিছু সময় সব কিছু নিস্তব্ধ থাকলো। মেহের বেশ অবাক হলো আরবাজের কথা শুনে। আরবাজ অন্যদিকে ভুরুকুটি করে তাকিয়ে আছে। মেহের বুঝতে পারল না যে আরবাজ চায়টা কি। আরবাজ কি তবে চায় যে মেহের তার সাথেই থাকুক? এই কথা বলার সুযোগ না দিয়ে আরবাজ বলে উঠল, এবার তুমি যেতে পারো। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ালো, মনে মনে সিদ্ধান্ত নিল যে আকবরী আর আরবাজের জন্য কিছু করতে যাবে না। এদিকে না চাইতো আরবাজ মনে মনে ভাবছে, আমার কি হচ্ছে, কেন আমি এমন করছি? মেহের যাওয়ার পর আরবাজ ফ্রেশ হয়ে নেয়। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল তার বাবা বসে বসে টিভি দেখছেন। তার মা শেহনাজ পারভীন টেবিলে বসে বসে সবজি কেটে বাটিতে তুলে রাখছেন।
আর মেহের টেবিল থেকে বসে বসে টিভিতে হওয়া নিউজ দেখছে। মীরা যে তার পাশে বসে এত কথা বলছে তার কোনো পাত্তাই নেই। তবে শেহনাজ পারভীন মাঝে মাঝে মীরার কথার উত্তর দিচ্ছেন। আরবাজ এগিয়ে গিয়ে টেবিলে বসে পড়ল। শেহনাজ পারভীন আরবাজকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কিরে, ঘুমাচ্ছে ঠিক মতো? হ্যাঁ মা, খেতে দাও। শেহনাজ পারভীন ঢাকনা সরিয়ে প্লেট এগিয়ে দিলেন। মীরা বলতে লাগলো, আজ ঘুরতে যাবে নাকি? ঘুরতে কেন? মন চাইলো, আয়না যাই, ভেবে জানাচ্ছি। বাবার কি আছে, আজ তো ছুটি, আর তাছাড়া ভাবিও তো বের হয় না। মীরার কথা শেষ হতেই শেহনাজ পারভীন বলে উঠলেন, কোথাও যাওয়া হচ্ছে না। মেহের এতক্ষণে তাকালো তাদের দিকে। শেহনাজ পারভীনের কথা শুনে মীরা বলতে লাগলো, যাই না মা। না মানে না, কোথাও যাওয়া হচ্ছে না কারো। শাহিন খান এত কিছু শোনেননি এতক্ষণ। তিনি তার মত মেহেরকে ডেকে বলতে লাগলেন, মেহের, আমার মনে ছিল না তোমার বাবা গতকাল কল করেছিলেন, আমাকে তোমার কথা জিজ্ঞেস করেছিলেন। মেহেরকে কিছু বলার সুযোগ না দিয়ে শেহনাজ পারভীন বলে উঠলেন, এতদিন পর কল দিয়েছে তবে? শাহিন খান প্রতিবাদ করে বললেন, মেহেরের তো ফোনে নেই, ও কথা বলবে কি করে? আরবাজের হাত থেমে গেল। মুখ তুলে তাকালো মেহেরের দিকে। মেহের অসহায়ভাবে তাকিয়ে আছে শাহিন খানের দিকে। আরবাজ এতক্ষণে বুঝল যে তার রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট হয়নি। কেননা মেহের তো ফোনে নেই মেহেরের, এজন্যই হয়তো ওর সময় কাটে না। আর ঠিক এই কারণেই মেহের সারা ঘর ঘুরে ঘুরে ওর কাজ করে দেয়। আরবাজের কেন যেন খুব হাসি পেল। তবে হাসিটাকে চাপা দিয়ে সে খেতে লাগলো। মীরা বলতে থাকলো, ভাইয়া, মাকে বল না। আমি কি বলবো? মা মানা করেছে যেহেতু, তাহলে আর যেতে হবে না। দূর, ভাল লাগে না, বলে মীরা চলে গেল। মেহের মীরাকে উঠতে দেখে উঠে চলে গেল। তা দেখে শেহনাজ পারভীন বলতে লাগলেন, আমাকে বসে দুজন মহারানী চলে গেলেন, এখন আমাকে এসব একা একা করতে হবে। এটা শুনে শাহিন খান হেসে দিলেন আর বলতে লাগলেন, মেয়েগুলো আর কত করবে, তুমি বরং তোমার ছেলেকে দিয়ে করাও। আরবাজ এটা শুনে বলতে লাগলো, তাহলে তুমিও লেগে পড়ো বাবা। শাড়ি পরে ছাদে দাঁড়িয়ে আছে মীরা। তার ঠিক সামনেই মেহের বসে বসে ফুল গাছে ফুল দেখছে। মীরা বিরক্ত হয়ে বলতে লাগলো, ভাবি, তুমি না আমার মন ভালো করতে শাড়ি পরাইলা, বললা ছবি তুলে দিবা, এই তোমার ছবি তোলার নমুনা? আর দাঁড়াও না, এই যে দেখো এই ফুলটা, আর দেখতে পারতাম না, তুমি আসবা? মেহের উঠে দাঁড়ালো। মীরা বলতে লাগলো, তোমাকে এই শাড়িটায় ভালোই মানিয়েছে ভাবি। কই থেকে কিনেছিলে এটা? কিনছিলাম একটা পেজ থেকে, কিন্তু আমাকে এতটা সুন্দর লাগেনি। তোমাকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কালো রঙে কোনোদিন দেখিনি তো তোমায়। আচ্ছা হয়েছে, বাদ দাও, ছবি তুলে দেই। মেহের ফোনটা নিল মীরার দিকে। হঠাৎই চোখ গেল মীরার নিচে। আরবাজ ব্যাগ বের করছে। মীরা ওপর থেকে ডাকতে লাগলো, ভাইয়া। আরবাজ উপরের দিকে তাকালো। মীরা তাকিয়ে আছে শাড়ি পরে, আর ওর পাশে পিছনের দিকে মুখ করে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে কালো শাড়ি, আর চুলগুলো খোলা থাকায় তা কোমর অবধি বিছিয়ে পড়েছে। আরবাজকে ডাক দেয় মেহের পিছনে ঘাড় ঘুরালো। আরবাজের চোখ থেমে গেল। আজ আবারও যেন মেহেরকে নতুন রূপে আবিষ্কার করলো সে। আরবাজকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মীরা জোরে জোরে বলতে লাগলো, ভাইয়া, ওই ভাইয়া। আরবাজ অপলকভাবে তাকিয়ে আছে মেহেরের দিকে। দমকা বাতাসে মেহেরের চুলগুলো উঠছে। মেহের কানে চুল গোজার চেষ্টা করছে। মীরা আরবাজের চোখের দৃষ্টি লক্ষ্য করে মেহেরের দিকে তাকালো। মেহের ফোনের ক্যামেরা ঠিক করছে। আরবাজ যে তার দিকে এভাবে তাকিয়ে আছে সেটা মেহেরের খেয়াল পর্যন্ত নেই। মীরা হালকা হেসে বলল, ভাইয়া, কই যাস? আরবাজের ঘোর কাটল না, কিন্তু মীরার দিকে না তাকিয়ে উত্তর দিল, যাচ্ছি না তো। যাচ্ছিস না? মীরার চিৎকার করে বলে আরবাজের ভুরু কুঁচকে গেল। রাগ নিয়ে বলল, চেঁচাচ্ছিস কেন ভতি? চেঁচাবো না, তুই তো কথাই শুনিস না। মেহের এতক্ষণ ওদের দিকে তাকালো, এগিয়ে এসে রেলিংয়ের কাছে দাঁড়ালো। আরবাজের দিকে না তাকিয়ে মীরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছেটা কি? ভাইয়াকে ডাকছি, কিন্তু ভাইয়া তাকাচ্ছেই না। তাহলে বিরক্ত করছো কেন? চলো ছবি তুলি। দাঁড়াও। এতটুকু বলে মীরা আবার আরবাজকে ডাকলো। আরবাজ তখন মেহেরকে দেখছিল উপরের দিকে তাকিয়ে। মীরা ডেকে বলল, ভাইয়া, যাবি না যেহেতু, তাহলে একটু উপরে আয় না। কেন? ছবি তুলে দে আমার আর ভাবির। মেহের মীরাকে এটা করতে না করলো, কিন্তু মীরা শুনল না। আরবাজ যেন খুশি হলো, তবে খুশির কারণটা সে নিজেও জানে না। শুধু জানে সে মেহেরকে এভাবে দেখতে তার ভালো লাগছে।
খুশিটা প্রকাশ না করেই সে বাড়িতে ঢুকলো। সিঁড়ি বেয়ে ছাদে উঠে দেখতে পেল মেহের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আর মীরা ফোনের ছবিগুলো তুলছে। আরবাজ আসতে আসতে মীরা বেশ 4-5টা ছবি তুলে ফেলেছে। আরবাজ এসে বলতে লাগলো, কি হয়েছে? ছবি তুলে দে না ভাইয়া, এর জন্য ডেকে আনলি আমাকে? আরবাজ না চাইতো বারবার চোখ মেহেরের দিকে যাচ্ছে। আজ আবহাওয়াটা বেশ সুন্দর, অনেক সুন্দর বাতাস দিচ্ছে। মেহের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আর বাতাস এসে মেহেরকে ছুঁয়ে দিচ্ছে। অবাধ্য চুলগুলোকে মেহের সামলানোর চেষ্টা করছে। আরবাজকে সেখানে তাকিয়ে থাকতে দেখে মীরা হাসলো। তারপর আরবাজের পাশে গিয়ে দাঁড়ালো, ফিসফিস করে বলে উঠল, সুন্দর না ভাইয়া? অনেক, তাই বুঝি। আরবাজের হুঁশ এলো, মীরার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, সমস্যা কি তোর? কই না তো, আমার আবার কি হবে? মুখ চেপে হেসে, ছবি তুলবি না? চল তাড়াতাড়ি কর। ভাইয়া তোর ফোন থেকে তুলে দে না। না, আমার ফোনে আমি স্টোরেজ ফুল করবো না তো তোর ছবি দিয়ে। দে না। আচ্ছা যা দাঁড়া। মীরা পোজ দিল আর আরবাজ ছবি তুলে দিচ্ছে। তবে বারবার চোখ মেহেরের দিকে যাচ্ছে। মেহের মীরাকে দেখছে আর হাসছে। মীরা ফোনটা নিয়ে নিল। দে তো দেখি কি তুলেছিস, বলে ছবি দেখতে লাগলো। তারপর বলল, এটা কি তুলেছিস ভাইয়া? তোর মন কই? যেমন চেহারা তেমন ছবি, দে ফোন দে। তুই আমাকে বাজে চেহারা বললি ভাবি, বলেই নাকা কান্না করতে লাগলো। মেহেরকে ডেকে বলল, ভাবি আমি কি দেখতে বাজে? আরে না, একদম না। তাহলে ভাইয়া কেন বলল? আরে যাদের নিজের চেহারা ভালো না তার অন্যকে বলে। আরবাজ ভুরু উঁচিয়ে বলল, এক্সকিউজ মি, তুমি কি আমাকে বললে? বই গেল। ভালো, দেখুন আমার ইচ্ছে নিয়ে ঝগড়া করার, আমি খুঁচাবেন না। আমি কেন খুঁচাবো? মীরা ওদের থামাতে গেলে মেহের বলে উঠল, মীরা তুমি ছবি তোলো, আমি গেলাম। আরে ভাবি দাঁড়াও। কেন? তুমিও তো তুলবে। যাও দাঁড়াও, ভাইয়া তুলে দিবে। না লাগবে না। আরে দাঁড়াও তো। দেখা গেল আরবাজকে বলা লাগলো না। সে প্রথমে বেশ নাটক করলেও মেহেরের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিল। মেহের তবুও বারবার মুখ ভেঙচি কাটছে। আরবাজ বলতে লাগলো, ছবিগুলো তোর ফোনে নিয়ে আমার ফোন থেকে ডিলিট করবি। আমার ফোনে তো এত জায়গা নেই। ভাবিরগুলো থাক, আমি পারবো না, ডিলিট করতে হবে। মেহের এটা শুনে রেগে গেল। তারপর বলতে লাগলো, যা ইচ্ছে করুন, আমি বলেছিলাম ছবি তুলে দিতে, অসহ্য। মেয়েরা থাকো তুমি, বলে মেহের চলে গেল। আরবাজ সেদিকে তাকে বলল, বেয়াদব একটা। ভাইয়া তুইও না, এভাবে বলার কি ছিল? তুই চুপ কর, ওর ছবি তুলতেই হতো। মীরা দীর্ঘশ্বাস ছেড়ে আরবাজের ফোনের ছবিগুলো সাইড করে দেখতে দেখতে হঠাৎ মেহেরের একটা ছবি চলে এলো। আরবাজ যেটা ফেসবুক থেকে নিয়েছিল সেটা। মীরার চোখ বড় বড় হয়ে গেল। মেহেরের এই রূপ সে তো নিজেও দেখেনি, তাহলে আরবাজ কিভাবে দেখল? তাও মেহেরের ছবি আরবাজের ফোনে। মীরা অবাকের শীর্ষে। আরবাজ মীরার দিকে তাকিয়ে ফোনে তাকাতেই ফোনটা টেনে নিল। তারপর বলল, আর নিচে যা। বাবা ভাইয়া এটা কি ছিল? কই কিছু না মদন, যা ভাগ। ভাইয়া মেহের বাবির ছবি তোর ফোনে? তাই এত আগের? কিসব বলছিস? কি দেখতে কি দেখেছিস? বলে আরবাজ দ্রুত পায়ে চলে গেল। মীরা সেখানে দাঁড়িয়ে রইল। তারপর ফিক করে হেসে দিল আর বলতে লাগলো, যাক, প্রেমের বাতাসটা মনে হয় আমার ভাইয়ের আগে লাগছে। এখন এটা আরেকটু গাঢ় হওয়ার পালা। তার মানে ভাইয়া শুধু উপরে উপরেই রাগ দেখায়। মূলত সে ভাবিকে দেখতেই ছাদে এসেছিল। মেহের মন খারাপ করে মীরার দেয়া শাড়িটা খুলে ফেলল। নিজের আগের শাড়িটা ফের গায়ে দিয়ে মীরার শাড়িটা ভাঁজ করছে। এমন সময় মীরা এসে ঘরে ঢুকলো আর বলতে লাগলো, ভাবি তুমি এভাবে রাগ করলে কেন? আমি রাগ করিনি। মিথ্যে বলো না, আমি দেখেছি। তুমি জানো ভাবি কি হয়েছে? ভাইয়া তো। বলতে বলতে মীরা থেমে গেল। এভাবে বলাটা কি ঠিক হবে? সে আগেই কেন বলবে? মেহেরকে বুঝতে হবে। সে আগে বলে দিলে তো মজাই শেষ। কি? না কিছু না, বাদ দাও তো এসব। যা শোনার তাই শোনাইছে আমাকে, এখন আর এসব বলে কি লাভ? মীরা কিছু বলল না। সে তো জানে তার ভাইয়া যা বলেছে সেগুলো মনের কথা না। মীরা ছবি নিয়ে বসলো। মেহের কিছু সময় বারান্দায় ছিল, তারপর ঘরে এসে বলতে লাগলো, ফোনটা একটু দেবে? আমার আইডিতে ঢুকে দেখতাম বন্ধু বান্ধব কেউ নক করেছে কিনা। মীরা ফোন এগিয়ে দিল। মেহের নিজের আইডিতে লগ ইন করে দেখলো তার বন্ধু বান্ধব অনেকেই মেসেজ করেছে, কিন্তু মেহের সেসবের রিপ্লাই করলো না। ইচ্ছে হচ্ছে না, কিন্তু চোখ পড়লো একটা আইডিতে, আবির আরবাজ খান। মেহেরকে রিকোয়েস্ট দিয়েছে। কি সুন্দর আরবাজের হাসি মাখা মুখটা জলজল করছে।
মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। আরবাজ তাকে রিকোয়েস্ট দিয়েছে। 2 দিন আগে মীরা তারা দিল, ও ভাবি আমি পোস্ট করব তো। মেহের কিছু না ভেবে অ্যাকসেপ্টে চাপ দিয়ে লগ আউট করে মীরার হাতে ফোন বুঝিয়ে দিল। আরবাজ যে তাকে এভাবে ফেসবুকে অ্যাড দিবে সেটা সে ভাবেনি। তবে কি আরবাজ তার আইডি চেক করেছে? মেহেরের হেঁচকি উঠে গেল, না জানি কি দেখেছে। এদিকে আরবাজ দরজা খুলতে নিলে বাইরে যাবে বলে মীরার জন্য এতক্ষণ সে যেতে পারল না, কিন্তু দরজা খুলতেই মেহেরের বাবাকে দেখতে পেল আরবাজ। আরবাজ তৎক্ষণাৎ সালাম দিয়ে বলল, ভিতরে আসুন না আঙ্কেল। মেহেরের বাবা সিদ্দিক আলম ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তুমি ভালো আছো তো বাবা? এই তো আছি আঙ্কেল, আপনি কেমন? রাখছি আল্লাহ ভালোই। তোমার বাবা কোথায়? বলতে বলতে শেহনাজ পারভিন রান্নাঘর থেকে বের হয়ে এলেন, আর শাহিন খানও ঘর থেকে বের হয়ে এলেন। নিজের প্রাণপ্রিয় বন্ধু আর একই সাথে বিয়েকে দেখে শাহিন খান অনেক খুশি হলেন। কোলাকুলি করে সোফায় বসালেন। সিদ্দিক আলম হাতের মিষ্টান্ন বাক্সটা তুলে দিলেন। শেহনাজ পারভিন ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলেন না, বরং সম্পূর্ণ উপেক্ষা করে আরবাজকে বলতে লাগলেন, তুই না কোথায় যাচ্ছিলি? আরবাজকে বলতে না দিয়ে শাহিন খান বলে উঠলেন, আরে না, তোমার শ্বশুর এসেছেন। কই যাবে, বসো। আরবাজ কিছু না বলে বাবার পাশে বসলো। বাইরে আওয়াজ শুনে মেহের আর মীরা দুজনে বের হয়ে এলো। মেহের নিজের বাবাকে দেখে কোনো কিছুর তোয়াক্কা না করে সোফায় বসে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মীরা এসে সালাম দিল সিদ্দিক আলমকে। উনি সালামের উত্তর দিয়ে মেয়েকে এক হাতে জড়িয়ে নিয়ে হেসে দিলেন আর বলতে লাগলেন, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? কেমন আছো তুমি বাবা? আমার মা ঘরে নেই, আমি কিভাবে ভালো থাকি? মা কেমন আছে? তোর মা অমনি। মেহের বাবাকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে লাগল। শাহিন খান বলতে লাগলেন, মেহের মা, তুমি কিন্তু এবার আমায় ছোট করে দিচ্ছ। এভাবে কাঁদলে তোমার বাবা মনে করবেন আমি তোমার যত্ন করি না, অযত্নে থাকো। মেহের নিজের কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই হচ্ছে না। এতদিন পর নিজের বাবাকে কাছে পেয়ে মেহেরের যেন ঈদ লেগে গেছে। এটা তার খুশিরও কান্না। আরবাজ চুপচাপ দেখছে মেহেরকে। মেয়েটা এই হাসে আবার এই কাঁদে, এই মজা করে তো এই মন খারাপ করে থাকে। এই মেয়েটাকে আরবাজ বুঝতে পারে না। সিদ্দিক আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, হয়েছে মা, আর কাঁদিস না। কিছু মনে করিস না রে, আমার একটা মাত্র মেয়ে তো, এতদিন পর আমায় দেখে আর কি মনে করবো বলতো? মেহের তো আমারও মেয়ে। সিদ্দিক আলম হেসে সায় দিলেন। মেহের কান্না থামালেও বাবার এক হাত ধরে বসে রইল। সিদ্দিক আলম এবার শেহনাজ পারভিনকে উদ্দেশ্য করে বললেন, মাফ করবেন বিয়ান, আমি আসলে মেয়েকে দেখে আপনারই খোঁজ খবর নেওয়ার কথা। না, কোনো সমস্যা নেই। কেমন আছেন বিয়ান? আছি কোনো রকম। শেহনাজ পারভিন এটা বলে আর উত্তরে আশা করলেন না, নিজে বলতে লাগলেন, ভালো থাকার মতো কি আর রেখেছেন আপনারা? এতদিন পর মেয়ের কথা কিভাবে মনে পড়লো আপনাদের? মেয়েকে আমার ছেলের ঘাড়ে গছিয়ে দিয়ে শান্তিতে আছেন মনে হয়। শেহনাজ পারভিনের এমন ঝাঁজ মেশানো কথায় শাহিন খান সিদ্দিক আলমের সামনে অনেক লজ্জা পেলেন। আরবাজ ভাবতেও পারেনি যে তার মা এভাবে সবার সামনে এসব বলে বসবে। শাহিন খান চোখ রাঙিয়ে বললেন, শেহনাজ চুপ করো। আর কত চুপ করে থাকবো বলো তো? ভুলটা কি বলেছি আমি? শেহনাজ পারভিনের কথা শুনে সিদ্দিক আলমের আর বুঝতে বাকি রইল না যে তার মেয়ে ঠিক কী অবস্থায় আছে এখানে। সিদ্দিক আলম মেয়ের দিকে তাকালেন। মেহের অসহায় চোখে শেহনাজ পারভিনের দিকে তাকিয়ে আছে। হয়তো বলতে চাইছে, দয়া করে আমার বাবাকে এসব বলবেন না, উনি কষ্ট পাবেন। কিন্তু কিছু বলতে পারছে না। শাহিন খান আবার বলে উঠলেন, এবার চুপ করো। সবার আগে সিদ্দিক আমার বন্ধু, এরপর বাকি সব সম্পর্ক। আমার বন্ধু এতদিন পর বাসায় এসেছে আমার, তুমি গিয়ে রান্নার ব্যবস্থা করো। শেহনাজ পারভিন মুখ ভেঙচি দিয়ে বললেন, হ্যাঁ তা তো করতেই হবে, অতিথিকে তো আর খালি মুখে ফিরিয়ে দেওয়া যায় না। বলে শেহনাজ পারভিন যেতে নিলেন। সিদ্দিক আলম পিছন থেকে বলে উঠলেন, না লাগবে না, আমি এখানে খেতে আসিনি। আর তাছাড়া আপনি যে আমার উপর বিরক্ত সেটা আমি ভালো বুঝতে পারছি ভাবি। এখন আমি চাই না আপনাকে আর বিরক্ত করতে। শেহনাজ পারভিনকে কিছু বলার সুযোগ না দিয়ে শাহিন খান বলতে লাগলেন, আরে সিদ্দিক ও তো এমনি আর কি বলে ফেলেছে, তুই কিছু মনে করিস না। শেহনাজ তুমি যাও তো, আমি যা বলেছি সত্যি আর সঠিক কথাই বলেছি। শেহনাজ পারভিনের এমন কড়া কথা শুনে সিদ্দিক আলমের মন চাইল উঠে চলে যেতে। এত অপমানিত উনি কোনোদিন হননি। শাহিন খানের স্ত্রীর এমন আচরণে লজ্জায় পড়ে গেলেন। মেহের না পারছে সইতে আর না পারছে কিছু বলতে। এদিকে মীরা চাইছে না সিদ্দিক আলমের সামনে তার মায়ের ওপর কোনো কথা বলতে, এতে সিদ্দিক আলম তাকে বেয়াদব ভাবতে পারে।
অথবা তার মা তাকে কি থেকে কি বলে বসেন, বলা যায় না। তার মায়ের মাথা ঠিক নেই। শাহিন খান আবার বললেন, শেহনাজ, কেন এত কথা হচ্ছে? তুমি কেন আমায় চুপ করতে বলছো? আমি কি ভুল কিছু বলেছি? সিদ্দিক ভাই নিজের বন্ধা মেয়েকে আমাদের ছেলের ঘাড়ে দিয়ে বসে আছেন, না কোনো খবর আর না কোনো কিছু, বেশ আরামে আছেন। আরবাজ এতক্ষণ চুপ ছিল, আর না থাকতে পেরে প্রথমবারের মতো সে তার মায়ের ওপর মুখ খুলল। মা, কি হচ্ছেটা কি? সবসময় কিন্তু সব কথা মানায় না। শাহিন খান অবাক হলেন না, কেননা শেহনাজের এ সময় এসব কথা কারোরই সহ্য হচ্ছে না, আরবাজেরও হবে না, এটাই স্বাভাবিক। শেহনাজ পারভিন বলতে লাগলেন, আরবাজ বাবা, তুই তোর মাকে ভুল বুঝিস না, আমি তো তোর ভালোই চাই। সেটা আমি জানি মা, কিন্তু এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। এবারে শান্ত হও। শেহনাজ পারভিন মেহেরের দিকে রাগী চোখে তাকালেন, মনে মনে ভাবলেন, আমার ছেলেটাকেও নিজের দলে নিয়ে নিচ্ছে। শাহিন খান বলতে লাগলেন, যাও তো যাও, রান্নার ব্যবস্থা করো। সিদ্দিক আলম আরবাজের প্রতিবাদ দেখে একটু শান্ত হলেন, হেসে বললেন, না রে, আমি আসলেই খাবো না, ভাবি মাফ করবেন। আরে শোন, আমি এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছি। শেহনাজ পারভিন ভুরুকুসকে বললেন, কিসের প্রস্তাব? শাহিন খান হাত থামিয়ে বললেন, প্রস্তাব পরে শুনবো, আগে তুই বস, খাওয়া দাওয়া কর, তারপর সব শুনবো। না রে, আমার সময় হবে না, আমি চলে যাব। মেহের বাবার দিকে অসহায় চোখে তাকে বলল, এখনই চলে যাবে বাবা? আরবাজও অবাক হলো আর বলতে লাগলো, এ কি, এখনই যাবেন কেন আঙ্কেল? আমার অনেক কাজ আছে যে। মেয়ার জামাই প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাবে, মানে আমার বাড়িতে আসবে, আমার বাজার করতে হবে না? মেহের আর আরবাজ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করলো, তারপর দুজন একসাথে বলে উঠল, মানে? শেহনাজ পারভিনও একই প্রশ্ন করতে সিদ্দিক আলম বলতে লাগলেন, আসলে মেহের চলে আসার পর ওর মা হঠাৎ অসুস্থ হয়ে যায়, এর কারণে মেহেরের খোঁজখবর নিতে আসতে পারেনি। একবার যে কল করব তারও সুযোগ হয়নি, মেহের ফোনটাও ফেলে এসেছে। এতটুকু শেষ হতে মেহের বলতে লাগলো, কি বলছে বাবা, মায়ের কি হয়েছে? সিদ্দিক আলম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, চিন্তা করিস না, এখন ঠিক আছে। এখন তোর মা চাইছে তোরা বাসায় এসে কদিন থাক, এটারও তো নিয়ম আছে, আর তাছাড়া তোর মা তোকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। শাহিন খান খুশি হয়ে বললেন, খুব ভালো কথা, যাক দুজন। হ্যাঁ, এখন আমার প্রস্তাব হলো, আমি দুজনকে আজই নিয়ে যেতে চাইছি। নিয়ে যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তুই আজকের দিনটা থাক, কালকে না হয় একসাথে যাস। না রে, তোর ভাবি বাসায় একা আছে, তাহলে বরং দুপুরে খেয়ে বিকেলে রওনা হয়ে যা। আর বাস, তুমি 3 দিনের ছুটি নিয়ে নাও, আমি কথা বলছি। সিদ্দিক আলম বলতে লাগলেন, আমি তাহলে মেহেরের মাকে জানিয়ে দেই, বলে ফোন নিয়ে অন্য পাশে চলে গেলেন অনেকটা দূরে। আরবাজ স্যার কি বলবে? মেহেরের দিকে কলা চোখে তাকালো। এর মানে হলো তোমার জন্য আমাকে এখন কাজে ফাঁকি দিতে হচ্ছে? মেহেরের মুখ ভেঙচি কাটলো, সে তো বেশ খুশি, এতদিন পর যাচ্ছে নিজের বাড়ি। এত খুশির মাঝে শেহনাজ পারভিন হঠাৎ বলে উঠলেন, মানেটা কি? সব কথা ঠিক হয়ে যাচ্ছে আমার পারমিশন না নিয়ে? শাহিন খান বুঝলেন যে শেহনাজ পারভিন আবারও ক্যাসাল করবেন, তাই ওনাকে আটকাতে হবে। আবারও তিনি লজ্জায় পড়তে চান না, তাই উঠে দাঁড়ালেন। শেহনাজ পারভিনের হাত ধরে ঘরে নিয়ে যেতে যেতে বললেন, তোমার কিছু বলতে হবে না, চলো। আর কি করছো? ছেলেমেয়ের সামনে ছাড়ো আমাকে, চলো চলো। মেহের আর মীরা হো হো করে হাসতে লাগলো। আরবাজ হাসি আটকাতে চেয়েও পারছে না। মীরা এসে মেহেরের পাশে বসতে বসতে বলল, দেখলে আমার বাবা কিন্তু এখন হেব্বি রোমান্টিক। কী সব বলো, আর এটা এখন কমন কথা। সিদ্দিক আলম আশায় সবাই চুপ হয়ে গেল। উনি বলতে লাগলেন, শাহিনার ভাবি কোথায় গেল? আঙ্কেল, মাকে বুঝাতে নিয়ে গেছে বাবা, মা তো একটু পাগল টাইপের, দেখলিনি তো। মীরার কথা শুনে সিদ্দিক আলম হালকা হাসলেন, তারপর বললেন, আচ্ছা তাহলে মেহের, যাও গিয়ে তৈরি হতে থাকো। আরবাজও ঘরে চলে গেল, তাকে এখন কল দিয়ে ছুটি নিতে হবে। মীরা বলতে লাগলো, ধুর, ভাবিকে অনেক মিস করব। তাহলে তুমিও চলো। না, আমার তো ভার্সিটি আছে। ও হ্যাঁ, তাই তো। মীরার মনটা খারাপ হয়ে গেল। মীরা আর মেহের অনেকক্ষণ গল্প করলো সিদ্দিক আলমের সাথে। কিছু সময় পর শাহিন খান এসে যোগ দিলেন। মীরাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, তোর মাকে সামনে বসে বুঝিয়েছি অনেকক্ষণ, হয়তো এখন একটু শান্ত থাকবে, যাওয়ার অনুমতি দিয়েছে। যাক বাবা। সিদ্দিক আলম বলতে লাগলেন, আমার ভাবতে অনেক খারাপ লাগছে, আমি তোকে আর ভাবিকে অনেক বড় একটা বোঝা দিয়ে দিয়েছি, তাই না রে? আমার মেয়েটা আমার প্রাণ, আমার একটা মাত্র মেয়ে, ওর কষ্ট আমি নিতে পারি না, এজন্যই তোর প্রস্তাবে রাজি হয়ে গেছিলাম। এভাবে কেন বলছিস? আমি যদি তোর বিপদে পাশে না থাকতে পারি তাহলে কেমন বন্ধু হলাম?
আর তাছাড়া মেহের তো আমার মেয়েই, ওকে আমার ছেলের বউ হিসেবে পেয়ে অনেক খুশি আমি। আগে জানলে আমি কবেই তোকে প্রস্তাব দিতাম। মেহের শাহিন খানের কথা শুনে বেশ তৃপ্তি পেল। এই মানুষটার মধ্যে সে তার বাবাকে দেখতে পায়, কি সুন্দর করে আগলে রাখে তাকে। এই অল্প দিনে বেশ মায়া জন্মেছে মেহেরের এই মানুষটার উপর। গাড়িতে বসে আছে আরবাজ, আর পাশেই সিদ্দিক আলম। আর মেহের পিছনে বসে আছে বেশ এক্সাইটেড হয়ে। আরবাজ গাড়ির লুকিং গ্লাসে বারবার মেহেরকে দেখছে। মেহের তার বাবাকে এটা ওটা জিজ্ঞেস করছে। আরবাজ মনে মনে ভাবছে, খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। একমাত্র ওর জন্য আমার আজকের দিনটা আর বাকি 2 দিন ফাঁকি। মেহের কথা বলতে বলতে হঠাৎ চোখ গেল লুকিং গ্লাসে। আরবাজের চোখ দুইটা মেহেরের কথা থেমে গেল, চোখ আটকে গেল। আরবাজ চোখ সরালো না, মেহের চোখ নামিয়ে নিল। সিদ্দিক আলম বলতে লাগলেন, কিরে থেমে গেলি কেন রে মা? আরবাজ লুকিং গ্লাসে মেহেরকে দেখতে দেখতেই বলল, মনে হয় চার্জ শেষ আঙ্কেল, চার্জ করে তারপর আবার কথার ঝুড়ি নিয়ে বসবে। সিদ্দিক আলম হেসে ফেললেন। মেহের প্রতিবাদ জানিয়ে বলল, আপনি কি আমাকে বাসাল বললেন? না তো মনে হলো। আরবাজ আর কিছু বলল না। মেহের মুখ ভেংসি কাটল, চোখ এড়ায় না আরবাজের। অজান্তেই সে হেসে ফেলল। বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে মেহের পৌঁছে গেল তার নিজ বাড়িতে। বাড়ির সামনে আসলেই সিদ্দিক আলম গাড়ি থেকে বের হয়ে আগে চলতে লাগলেন। আর মেহের খুবই খুশি। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে মাথায় একটা বাড়ি খেলো। এটা দেখে আরবাজ তাড়াতাড়ি বের হলো গাড়ি থেকে। পেছনে গিয়ে দরজা খুলে মেহেরকে উদ্দেশ্য করে বলল, তুমি কি একটু স্থির থাকতে পারো না? মেহের নিজের কপাল ঘষতে ঘষতে বলল, আমি কি জানতাম নাকি এমন হবে? ঠিক হয়েছে, খুশি হয়েছি। আর জোরে খাওয়ার দরকার ছিল বাড়ি। কি বললেন? বের হও। আরবাজ মেহেরের হাত ধরে বের করে আনলো। মেহের এখনো কপাল ঘষছে। সিদ্দিক আলম পিছনে ঘুরে বললেন, কিরে কি হলো? আয়। মেহের আসছি বলে আরবাজের দিকে একবার তাকে হাঁটা ধরল। আরবাজও গাড়ি লক করে পিছন পিছন গেল। সিদ্দিক আলম কলিং বেল দিলেন। মেহের বেশ হাসি খুশি মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা খুলতেই তার হাসিটা মিলিয়ে গেল। আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেল মেহের। এটা তো সে ভাবেনি। অবাক হয়ে নিজের বাবার দিকে তাকালো। বসার দরজা থেকে এত তো মানুষ দেখে মেহের অবাক হয়ে গেল। সবাই বেশ হাসি খুশি। দরজা খোলার সাথে সাথে মেহেরকে দেখে মেহেরের মা বলতে লাগলো, কেমন আছিস মা? আরবাজ মেহেরের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, শরীর ভালো আপনার? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি ঠিক আছি। তোমরা যে এসেছো আমি ভীষণ খুশি হয়েছি। আন্টি এটা আপনার জন্য বলে মিষ্টির প্যাকেটগুলো এগিয়ে দিল। মেহেরের মা সেগুলো হাতে নিলেন। মেহের আরবাজের দিকে কোনা চোখে তাকালো। সে তার মায়ের সঙ্গে কথা বলার আগে এই লোকটা শুরু হয়ে গেছে। আরবাজ সেদিকে লক্ষ্য করে ভুরু উঁচিয়ে তাকালো। মেহের মুখ ভেংসি কাটলো। মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, তোমার শরীর কেমন হয়েছে মা? এখন ঠিক আছি, ভিতরে আয় আয় আয়। বলতে বলতে ভিতরে নিয়ে এলো। মেহেরের আত্মীয়দের মধ্যে একজন বলতে লাগলো, তোর জন্য সে সকাল থেকে বসে আসছি। মেহের তার মায়ের দিকে তাকে বলল, মা খালামণিরা কখন এসেছে? সকালে এসেছে, বলেছে জামাই আসবে বলে কথা, তাই আর কি, জামাই আদর করতে। মেহের মনে মনে ভীষণ রাগ হলো। সে ভেবেছিল তাকে দেখতে এসেছে। মেহের মুড অফ করে বলল, আমি আমার ঘরে যাচ্ছি। বলে যেতে নিলে পিছন থেকে মেহেরের ছোট খালা বলতে লাগলো, কিরে কোথায় যাচ্ছিস? বস এখানে। আমাকে দিয়ে আর কি হবে? যার জন্য এসেছো তার সাথে গল্প করো। বলতে বলতে চলে গেল। মেহেরের খালারা হাসাহাসি করতে লাগলো মেহেরের কথা শুনে। আরবাজ সেখানে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। সিদ্দিক আলম বলতে লাগলেন, অন্তত জামাইকে নিয়ে যা। মেহের নিজের ঘরের দিকে থেকেই বলল, কেন পা নেই নাকি? আরবাজের ভুরু কুচকে গেল। এখানে এসে কি এই মেয়ের সাহস বেড়ে গেল নাকি? শাপলা বেগম বলতে লাগলেন, তুমি কিছু মনে করো না বাবা, চলো আমি দেখে দিচ্ছি। থাক আন্টি, আমি পারবো। বলে মেহের যেদিকে গেছে সেদিকে পা বাড়ালো। মেহেরের বড় খালা তার ছোট খালা এসেছে। ওনারাই বসে বসে গল্প করছিলেন। শাপলা বেগম ওনাদের সাথেই দাঁড়িয়ে বলতে লাগলেন, হয়েছে অনেক গল্প করা, চলো চলো আমরা রান্নাঘরে গিয়ে সব কাজ করে ফেলি। সিদ্দিক আলম ঘরের দিকে চলে গেলেন। মেহেরের ছোট খালা বলতে লাগলো, বাচ্চাদেরও ডেকে নেই, ওনারা সাহায্য করে দিবে, আর মেহেরও ভাই বোনকে পেয়ে খুশি হয়ে যাবে। হ্যাঁ আপা, তুমি বরং তিতলি, পিউ আর বাবলুকে ডেকে নাও। ঠিক আছে। সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে আরবাজ ঘরে ঢুকে দেখতে পেল মেহের আলমারি খুলে তার জন্য জামা কাপড় বের করছে। আরবাজকে ঘরে ঢুকতে দেখে বলতে লাগলো, আপনি কি ফ্রেশ হবেন? আরবাজের বেশ টায়ার্ড লাগছিল, গাড়ি চালিয়ে এসেছে,
তাই মাথা নাড়িয়ে বলল, মেহের হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, তাহলে অপেক্ষা করুন। মানে মানে এটা আমার ঘর, আর আমি আগে যাচ্ছি ফ্রেশ হতে, বলে মেহের ওয়াশরুমে চলে গেল। আরবাজ সেখানে দাঁড়িয়ে রইল আর রাগ নিয়ে বলতে লাগলো, ও মনে হচ্ছে বেশি বড়াই করছো। কিন্তু মেহেরের কারসাজি বুঝতে ওর সময় লেগে গেল, কেননা ততক্ষণে মেহের ওয়াশরুমে। আরবাজ গিয়ে মেহেরের বিছানায় বসে পড়ল আর তার বাবাকে ফোন করে জানালো যে তারা পৌঁছে গেছে। অনেক সময় পর মেহের বের হলো চুল ঝাড়তে ঝাড়তে। আরবাজ উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলছিল। ঘাড়ে পানির ছিটা পড়তে আরবাজ পিছনে ফিরে বলতে লাগলো, সমস্যা কী তা? এতটুকু বলতে আটকে গেল। মেহের নিজের চুল ঝাড়তে ব্যস্ত তখনও। পরনে কামিজের কিছুটা অংশ ভিজে থাকায় শরীরের সাথে লেপ্টে আছে। গলায় গালে এখনো পানির ফোঁটা। আরবাজের সব রেখে চোখ আটকে গেল মেহেরের গোলাপি ওষ্ঠ জোড়ায়। মেহের নিচের ঠোঁট দ্বারা উপরের ঠোঁট চেপে ধরে চুল ঝাড়তে ব্যস্ত। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি যেন বলছিলেন? আরবাজ তখনও মেহেরের দিকে তাকিয়ে মেহের আরবাজের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, ফ্রেশ হবেন না? আরবাজের হুঁশ ফিরল। এদিক ওদিক তাকে বললাম, বাবা হ্যাঁ যাব। কি যেন বলছিলেন? আরবাজ মেহেরের দিকে রাগ নিয়ে তাকে বলেছিলাম যে আমার মুখের সামনে এসে চুল ঝাড়ছ কেন? এক্সকিউজ মি, আমি মোটেও আপনার মুখের সামনে এসে চুল ঝাড়ছি না। তাহলে আমার গায়ে পানি পড়লো কোত্থেকে? আমি কি করে বলবো? মুখ ভেঙছি কেটে। একে তো দোষ করেছ, আবার বড় বড় কথা। আমার ঘর, আবার আমাকেই। আরবাজ মেহের হাত চেপে ধরে নিজের সাথে মিশে বলতে লাগলো, অনেক হয়েছে আমার ঘর করা, এনাফ। হাত ছাড়ুন। এখানে এসে তোমার ভাব বেড়ে গেছে তাই না? বাড়বেই তো। আমার ঘর এতটুকু বলতে আরবাজ মেহের মুখ চেপে ধরলো, তারপর বলতে লাগলো, আর একবার এ কথা বলবে? একদম। মেহের মুখ দিয়ে শব্দ করছে, যা রাগের বহিঃপ্রকাশ। আরবাজ মেহের এতটা কাছে এসে আবারও মেহেরের মাঝে ডুবে যাচ্ছে। মেহেরের চোখের দিকে তাকিয়ে আছে। মেহের এদিকে প্রাণপণে চেষ্টা করে চলছে নিজেকে ছুটানোর। আরবাজের ভুরু কুচকে গেল আর বলতে লাগলো, কি সমস্যা? মেহের ইশারা করলো তাকে ছাড়তে। আরবাজের হুঁশ এলো আর মেহেরকে ছেড়ে দিল। তারপর তাড়াতাড়ি করে টাওয়াল নিয়ে চলে গেল। মেহের জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে 10-15 সেকেন্ড লাগলো। কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, শয়তান একটা। খাবার টেবিলে বসে আছে আরবাজ আর মেহের। আরবাজের সামনে কত রকমের খাবার যে সাজানো। শাশুড়ি আর খালা শাশুড়িরা মিলে আরবাজকে জামাই আদর করতে ব্যস্ত। এদিকে মেহের তো নিজের খালাতো ভাই বোনদের সাথে মজা করে যাচ্ছে। মেহের খেতে খেতে একবার আরবাজের দিকে তাকালো। আরবাজ অসহায়ভাবে বসে আছে। বেচারা কোত্থেকে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। এর মাঝে তিতলি বলতে লাগলো, দুলা ভাই, যদি এগুলো খেতে না পারেন তাহলে আজ কিন্তু এখান থেকে উঠতে দেব না। পিউ আর তাল মিলিয়ে বলল, একদম ঠিক, এগুলো খেয়ে শেষ করতে হবে কিন্তু। মেহের হেসে বলল, উনি নাকি ওয়েলি খাবার খান না, আল্লাহ জানে এই সবগুলো খেতে পারবে কি না। বাবলু মজা করে বলল, তাই নাকি মেহের? তোর বর তো তাহলে খেতেই জানে না। আমি তোমার শ্বশুরবাড়িতে গিয়ে সব খাবো। তিতলি বাবলুর মাথায় গাঁটটা মেরে বলল, তুই তো পেটুক। শাপলা বেগম ধমক দিয়ে বললেন, খাওয়ার সময় এত কথা কিসের রে তোদের? আরবাজ রাগ নিয়ে তাকিয়ে আসছে মেহেরের দিকে। আর মেহের তো সবার সাথে মজা করতে ব্যস্ত। আরবাজ আর খেতেই পারছে না, জোর করে সব দিয়ে রেখেছে। তার মধ্যে এই ছেলেমেয়েগুলো কী সব বললো, কিন্তু আরবাজের পেটে আর জায়গা অবশিষ্ট নেই। তাই আর না পেরে বলেই বসলো, আন্টি আমি আর খাবো না। বলতে ওরা সবাই হো হো করে হেসে উঠল। আরবাজ থতমত খেয়ে গেল। শাপলা বেগম চোখ রাঙাচ্ছেন, কিন্তু সেসব উপেক্ষা করে তিতলি বলতে লাগলো, ইস দুলা ভাই, এমন অল্পতে হাঁপিয়ে উঠলে কি হবে চলে বলুন তো? মেহেরও হাসছে। আরবাজের সব রাগ গিয়ে পড়ছে মেহেরের ওপর। মনে মনে ভাবছে, বাসায় চলো, পরে দেখাচ্ছি। শাপলা বেগম আর সাধলেন না। আরবাজকে বললেন ঘরে গিয়ে রেস্ট নিতে। আরবাজ ঘরে গিয়ে খাটে বসলো। গলা অব্দি খাবার। বেচারা এমন জামাই আদর পেয়ে বেকায়দায়। প্রায় 1 ঘন্টা পর মেহের সহ ওর বিশ্বু কাজিনগুলো এসে ঘরে ঢুকলো। আরবাজ আধসহায় ছিল, সে ওঠার প্রয়োজন বোধ করলো না। সবে তো ঘুমটা এসেছিল। মেহের এসে বিছানায় বসে পড়লো। তিতলি এসে আরবাজের আরেক পাশে বসে বলল, দুলা ভাই, আপনি রাগ করেন না আমাদের সাথে, আমরা শুধু মজা করছিলাম। ইটস ওকে ওকে। বাবলু মেহেরের পাশে বসতে বসতে বলল, তো তারপর বলো, কেমন কাটছে সংসার জীবন? আমাদের মেহের জ্বালাচ্ছে না তো? আরবাজ গম্ভীর গলাতে বলল, করলেও কি? তোমাদের মধ্যে কি এখনো প্রেম হয়নি নাকি? আরবাজ মনে মনে ভাবতে লাগলো,
ঠেকা পড়ছে ওর প্রতি প্রেম হওয়ার বলে মেহেরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। চোখ এড়ায় না মেহেরের, মনে মনে ভাবলো বই গেল। তুই বলতে লাগলো, বিয়েটা যে সিচুয়েশনে হয়েছে তখন প্রেম ছিল না, কিন্তু এখন তো প্রেম হওয়া উচিত। কি উচিত না তিতলি? একদম। আচ্ছা চলো, আমরা আজ তোমাদের প্রেম হওয়ার জন্য একটা পথ খুলে দেব। আরবাজ ভুরু কুচকে বলল, মানে? মেহেরও বলতে লাগলো, এই কিসব বলছিস? তিতলি মজার ছলে বলল, লজ্জা পাস না তো? আমরাই তো। কিসব বলছিস তোরা? চুপ কর। তেমন কিছুই না, আমাদের একটা প্ল্যান আছে বলে তিনজন শয়তানি হাসি হেসে একে অপরের দিকে তাকাতে লাগলো। মেহের আরবাজের দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকালো, আরবাজও তাই। কিন্তু ওরা টপিক চেঞ্জ করে অন্য কথার ঝুড়ি নিয়ে বসলো, যা মেহেরের কাছে ভালো লাগলেও আরবাজের কাছে লাগছে না। কিসব পটর পটর আরম্ভ করেছে। আরবাজ একটু ঘুমোতে চেয়েছিল, সব পণ্ড করে দিল। আরবাজ ফোন ঘাঁটতে ঘাঁটতে বারান্দায় চলে গেল, নয়তো মাথায় জং ধরে যাবে।